তাপসু নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউড়ায়ে, তাপসু নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। সুপ্রিয় সুধী, সকলকে শুভকামনা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ট্রিওয়ার্সের আয়োজন বৈশাখ হে। আর মাত্র দুদিন পরই শুরু হতে যাচ্ছে বাংলা নতুন বছর 1428। আজ দুর্ভাগ্যজনক ভাবে জানতে পারলাম যে আমাদের দেশ বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী সকলের প্রিয় মিতা হক আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সাথে সাথে এই কোভিডের কারণে আমরা আমাদের যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত যাদেরকে হারিয়েছি সকলের আত্মার প্রতি শান্তি কামনা করছি, এবং যারা বর্তমানে অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। শুধু আমাদের আজকের এই আয়োজন পহেলা বৈশাখকে কেন্দ্র করে। আমরা সকলেই কম বেশি জানি পহেলা বৈশাখ বা নববর্ষের শুরুটি কিভাবে হয়েছিল। বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত সম্রাট আকবরের সময় থেকে। সে সময় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং ভূস্বামীর খাজনা পরিশোধ করত। পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন। এ উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো। তখন থেকে ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে পহেলা বৈশাখ ঘনিষ্ঠভাবে মিশে আনন্দময় ও উৎসবময়ী হয়ে ওঠে এবং বাংলা নববর্ষ শুভ দিন হিসেবে পালিত হতে থাকে। তো দর্শক, আমাদের সাথেই থাকুন। আজ আমাদের এই আয়োজনে আমাদের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, গবেষক এবং বহু গুণে গুণান্বিত একজন গুণী ব্যক্তিত্ব, যাকে আমন্ত্রণ জানাবার আগে আমরা চলুন তার সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেই। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও গবেষক চঞ্চল খান শখের বশে সুর করেছেন কবিতা থেকে কিছু গান। তার মধ্যে অন্যতম কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি এবং জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে, যা দর্শক শ্রোতা নন্দিত হয়েছে। চঞ্চল খান 2011 সালে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নির্মাণ করেন রবীন্দ্র সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশের রবীন্দ্রনাথ, এবং 2015 সালে নির্মাণ করেন ইংরেজিতে টাইমলেস গীতাঞ্জলি। এই তথ্যচিত্র দুটো বিশ্বের অনেক দেশে প্রদর্শিত হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচির অংশ হিসেবেও অন্তর্ভুক্ত হয়েছে। তিনি শখের বশে রবীন্দ্রনাথের গান ক্যানভাসে আবদ্ধ করেছেন একজন চিত্রশিল্পী হিসেবে, পাশাপাশি কিছু গানের ইংরেজি অনুবাদ করেছেন। তার পেশার মূল কেন্দ্রবিন্দু উন্নয়ন ও জননীতি গবেষণা। বাংলাদেশ ও বাইরে গড়ে তুলেছেন বেশ কিছু সৃজনশীল শিক্ষাকেন্দ্র ও শিক্ষার্থী। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মঞ্চ ও টিভি চ্যানেলের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। 2014 সালে তার অ্যালবাম প্রকাশিত হয় কলকাতার HMV কোম্পানির মাধ্যমে, যা এখন সারেগামা নামে পরিচিত। এছাড়া জি সিরিজ, কমিটমেন্ট প্রোডাক্টস ও সাউন্ডটেক থেকে সব মিলিয়ে তার 7টি অ্যালবাম রয়েছে। নির্দ্বিধায় বলা যায়, সমকালে রবীন্দ্র চর্চায় নিবেদিত প্রাণ একজন শুদ্ধ শিল্পের সারথি ডক্টর চঞ্চল খান। দর্শক, আমরা জানলাম, পরিচিত হলাম আমাদের আজকের অতিথির সাথে। চলুন এবার তাকে আমন্ত্রণ জানাই। আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও গবেষক ডক্টর চঞ্চল খানকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে সম্পৃক্ত হবার জন্য। কেমন আছেন আপনি আজ? আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছি জিজ্ঞেস করলেন তো? জি। কেমন আছি সেটা বলাটা খুব কঠিন। আপনি প্রথমেই আপনার সূচনায় বলেছেন আমরা কেমন থাকতে পারি। আজকে আমাদের খুব কাছের একজন মানুষ মিতা হক চলে গেলেন। জি। যার সাথে ছিল আমার ব্যক্তিগত দীর্ঘদিনের একটা সম্পর্ক এবং তাছাড়া ওকে কিছুদিন আগে আমরা হারালাম, কয়েকদিন আগে ইন্দ্রমোহন রাজবংশীকে, জি। আমাদের লোকগানের একজন সম্রাট। তার আগে আমরা হারিয়েছি, অবশ্যটা বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু কোনো সময় আসলে আমরা পেছনে ফিরে তাকলে মনে হবে হচ্ছে সেই দিন। আমাদের আবার আরেকজন রবীন্দ্রনাথের গানের একজন একনিষ্ঠ শুধু শিল্পী নন, শিক্ষক, প্রশিক্ষক, মূলোৎপল সাধ্য। তো এইভাবে আমরা প্রতিদিন হারাচ্ছি মানুষ কাউকে না কাউকে। আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি এবং কালকে কার পালা। জি। এটাই হচ্ছে, এইভাবেই আমাদের সময়গুলি কাটছে। তো সেই জি। জন্য নববর্ষ যদিও সামনে, দুদিন পরে আপনি বললেন নববর্ষ আমাদের বাঙালির জন্য অত্যন্ত আনন্দের এবং একটা সেকুলার উৎসব, জি। সাম্প্রদায়িক উৎসব, বাঙালির প্রধান উৎসব হওয়া উচিত এবং সেটাই এটা। কিন্তু আমি জানি না আমাদের এখন আমাদের মানসিক অবস্থা যা, আমাদের এই উৎসবটাই বা কিভাবে হবে, কেনই বা হবে। জি। তো ভাইয়া আপনার কাছে হ্যাঁ, আমরা সবাই দুঃখিত। এখন মানে কিভাবে সেই দুঃখ প্রকাশ করব সেটি তো আসলে খুবই মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তো যাই হোক, আমি আপনাকে, যেহেতু আমাদের আজকের আয়োজন বৈশাখকে নিয়ে, আমাদের সামনে পথ আমাদের চলতে, হ্যাঁ, আমাদের আসলে এগিয়ে যেতে হবে। আমরা জানি আমাদের অনেক দুঃখ কষ্ট, অনেক কিছু সহ্য করে সামনে এগিয়ে যেতে হবে। তো আমি তাহলে আমাদের আজকের আয়োজনের যে প্রথম প্রশ্নটি আপনার কাছে করতে চাই ভাইয়া, সেটি হচ্ছে পয়লা বৈশাখ তো আমাদের বাংলা সনের প্রথম দিন এবং সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব, যেটি আপনার ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে। বাঙালিয়ানের সাথে পয়লা বৈশাখের সম্পর্কটা কোথায়? পয়লা বৈশাখ বাঙালির কাছে এত প্রিয় কিভাবে হলো? আপনি কি মনে করেন? এটার কয়েকটা ডাইমেনশন আছে আসলে। জি। সেটা হচ্ছে যে দেখুন, আমাদের আইডেন্টিটি যদি বলি, বাঙালির আইডেন্টিটি, সে হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, এটা কিন্তু কখনই বড় কথা নয়। বাঙালির আইডেন্টিটি কিন্তু তার ভাষা, তার সংস্কৃতি এবং তার ঐতিহ্যকে কেন্দ্র করে হয়। যে কোনো বর্ণ গোত্রের মানুষের জন্য সেটাই প্রযোজ্য। আজকে আপনি দেখুন, চায়নাতে ওদের কোনো ধর্মীয় উৎসব নাই। চায়নার উৎসব হচ্ছে একটি, সেটা হচ্ছে লুনার ইয়ার, যেটা সেলিব্রেট করা ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসে পড়ে। সেটাই কিন্তু ওদের উৎসব। সেখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ সবকিছু বন্ধ থাকে, স্থবির হয়ে যায় এবং সেটাই তাদের প্রধান উৎসব। এবং আমাদের বাঙালির উৎসব কিন্তু এটাই হওয়া উচিত। কিন্তু আমাদের যে ঝামেলাটা হয় যে কিছুদিন পরে আমি বাঙালি না আমি অন্য ধর্মের মানুষ, বাঙালি না মুসলমান, বাঙালি না অন্য কিছু, এগুলো নিয়েই হয়ে যায় আমাদের যত রকম গন্ডগোল। তো ওই গন্ডগোলে কোনো অবকাশ থাকা উচিত না। আপনার প্রশ্নটা হচ্ছে যে একটু কি জানি ছিল, যে কি করে এটা আমাদের জি, বাঙালিয়ানের সাথে হ্যাঁ, সম্পর্কটা কোথায়? এত প্রিয় কিভাবে হলো? এটা শত বছর, হাজার বছরের ইতিহাস এখানে। এবং আমাদের যদি আইডেন্টিটি ধরেন, সেই আইডেন্টিটির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের পয়লা বৈশাখ। এবং আমি একটা কথা বলি, পাকিস্তান আমলে এই পয়লা বৈশাখটা মোটামুটি উদযাপন হতোই না। 60 দশকের মাঝামাঝি সময় পয়লা বৈশাখ এই দেশে উদযাপন শুরু হয়। আচ্ছা। এবং সেটাও হয় আপনার আমাদের পল্লী গ্রামে, গ্রামকেন্দ্রিক উৎসব ছিল। 71 সালে পয়লা বৈশাখের অনুষ্ঠান, যেটা মূল অনুষ্ঠান, যেটা আমাদের শুরু হয় ছায়ানটের সকালবেলার অনুষ্ঠান, যেটা সেই অনুষ্ঠানটা যখন হয়নি এবং প্রশ্ন উঠে না হওয়ার, ওই সময় তো সুযোগই নেই আমাদের সেটা হবার। এবং এই ছায়ানটের অনুষ্ঠানটা যখন শুরু হয় 67-এ যখন শুরু করা হয়, তখন থেকে তো রোশানলে পড়ে পাকিস্তানিদের, এই রোশানলে পড়েছিল ছায়ানট, তারপর অনুষ্ঠানটা এগিয়ে গেছে। 71-এ পরে যে জিনিসগুলো হয়,
সেটা হচ্ছে, আমি বলি সরি, 60 দশকে যে জিনিসটা হয়, যে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেটা কিন্তু একটা উৎসব না খালি যে পয়লা বৈশাখ বুড়ি মুরগি খাবো বা বৈশাখকে আমন্ত্রণ জানাবো, এসো হয়ে বৈশাখ গাইবো, নব আনন্দে জাগো, এই গানটি গাইবো, তা নয়। অনুষ্ঠানটা ছিল কিন্তু আমাদের একটা প্রতিবাদ। আমাদের যেই পাকিস্তানি যেই উপনিবেশ ছিল তার বিরুদ্ধে প্রতিবাদ, পাকিস্তানের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ, 52 ভাষা আন্দোলনের থেকে গড়িয়ে এসছে এই 66 সালের বা 60 সালের যে আন্দোলনগুলো যদি বলি আমরা, আমাদের 6 দফা আন্দোলন বলি, 69 আন্দোলন বলি, সেগুলো সবগুলি একটা প্রতিবাদের একটা অংশ ছিল। কিন্তু এটা 71-এর পরে এটা হয়ে যায় একটা বিশাল ব্যাপক, কারণ আমরা তখন বাঙালি সত্তা, বাঙালি নেশন, আমরা কারো পরাধীন না। আমার সত্তা হচ্ছে আমি বাঙালি, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ গঠিত হয়। এবং অর্থাৎ তখন যে জিনিসটা হয়, অসাম্প্রদায়িক বাংলাদেশে যে স্বপ্ন নিয়ে আমরা পথ চলতে শুরু করেছিলাম, সেটা অবশ্য আমরা মানে ধুকে ধুকে মরছি, আমরা এটাকে অ্যাচিভ করার জন্য পারছি না। যাই হোক, সেই জিনিসটা যেটা হলো 71-এর পর থেকে এটা শহর এবং গ্রাম এক হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমাদের কি হলো, নৌকাবাইজ হলো, কুস্তি হলো, আমাদের ঘুড়ি উড়ানো হলো, আমাদের মুড়ি মুরকি আসলো এখানে। এগুলি হচ্ছে আমাদের অসাম্প্রদায়িক এবং সকলে মিলে বাঙালিয়ানার যে উৎসবটা, সেটাই হলো পয়লা বৈশাখের উৎসব। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া এখানে হালখাতা জিনিসটি কিভাবে আসে? হালখাতার কথাটা একটু বলেন। হালখাতাটা আপনি প্রথমে কিছুটা বলেছেন। হালখাতাটা আসলে এটা কি হয়, এটা হালখাতার ব্যাপারটা কিন্তু অনেক পুরনো এটা কিন্তু আপনি আকবরের কথা বললেন, আমরা সেই প্রসঙ্গে আমরা আসতে পারি পরে আরো। হালখাতাটা মূল হচ্ছে এটা একটা লেজার। এখন তো মনে করেন আমি কম্পিউটারে আপনি কি করেন, আপনি স্প্রেডশিট বানান না, ওইটা ধরে নিন হালখাতাটা স্প্রেডশিট, একটা খাতা, লাল আপনি গিলাপে মোড়ানো একটা খাতা, সেখানে সারা বছরে দিন ও হীন আমাদের চাষি, আমাদের মানুষজন, মধ্যবিত্ত পরিবারও ছিল না, তখন যে খাতার মধ্যে লেখা হতো সারা বছর বাকিতে খাওয়া হিসাবটা, না হিসাব নিকেশ, এইটা আপনার চৈত্র সংক্রান্তির মধ্যে আপনাকে এটাকে পরিশোধ করে এই খাতাটা আবার নতুন একটি খাতা তোলা হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা ছিল আমাদের ব্যবসায়ীরা। এবং আজকাল দেখবেন স্বর্ণের ব্যবসায়ীরাও কিন্তু ওরা সেটা করে, তারপরে আপা পয়সাটা পরে দিয়ে, হ্যাঁ, এবং তারা লিখে রাখে। তাদেরও একটা হালখাতা কিন্তু এখনো আছে, এক ধরনের হালখাতা। সেই পয়লা বৈশাখের সময় আপনার বাড়িতে মিষ্টি পাঠাবে, হ্যাঁ, আপনার বাড়িতে মিষ্টি পাঠাবে। এই যে জিনিসটা যে আপনি পরিশোধ করলেন, আপনাকে নিয়ে একসাথে করে একটা উৎসবের আনন্দ। এবং এই উৎসবটা হচ্ছে কি একটা, যে এটা হচ্ছে একটা প্রিটেক্সট, এবং এটা একটা উৎসবটাকে কেন্দ্র করে তাদের দেনা পাওনা গুলো মেটানো হচ্ছে, এবং আমরা নতুন ভাবে শুরু করছি। এই নতুন করে শুরু করছি শুধু হাতে, এই আপনার যে হিসাব নিকাশ না, অঙ্ক না, এখানে অঙ্কর বাইরেও নতুন জীবন, নতুন স্বপ্ন, নতুন ভাবনা, নতুন সূর্য, এগুলি আসছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো ভাইয়া এখানে আমাদের অলরেডি দর্শকদের রিকোয়েস্ট এসেছে। উম্মে হাবিবা পপি বলেছে, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, গানটির জন্য রিকোয়েস্ট রইল। তারপরে ফরিদা আহমেদ, আমার বোন দেখছেন, বলছেন ভালো লাগছে তথ্যবহুল আলোচনা। তারপরে কামরুজ্জামান বালাক ওয়াচিং, আপনাদের সবাইকে ধন্যবাদ, সাথে থাকুন, আমি শিওর অনেক গান হবে, অনেক গল্প হবে। তো ভাইয়া এখানে আরেকটা কোয়েশ্চেন, বৈশাখী মেলা, আচ্ছা ওটা তো আমরা বললাম, আমরা এক সময় নববর্ষ পালিত হতো ঋতুধর্মী উৎসব হিসেবে। আপনার সব প্রশ্ন কি একবারই সব শেষ করে ফেলবেন আপনি? না 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 না, আপনি কি এখন গান করতে চান নাকি আপনি কি দর্শকদের অনেক প্রশ্ন আছে ভাইয়া, সো আপনি কিন্তু আমাদের সময় তো অল্প 1 ঘন্টা মাত্র, তার মধ্যে আমি অনেক কিছু দেখাতে চাই। তো এর মধ্যে ধরেন এখন আপনি যদি গান শুরু করতে চান, তাহলে আমরা গান দিয়ে শুরু করতে পারি। পরীক্ষা দিতে থাকি না, আমার মনে হয় আমরা প্রথমে গান দিয়ে শুরু করি, একটু আমন্ত্রণ জানাই গানের মাধ্যমে, তারপর আমরা প্রশ্নগুলো করি, কেমন? আমার পরীক্ষা শেষ হলো আপাতত। জি, এখন আমি কি করব? এখন আপনি একটা গান শোনাতে পারেন আমাদেরকে। এখন আমাদের যে রিকোয়েস্ট এসেছে, আপনি কি সেই গানটা শোনাতে চান নাকি আপনার পছন্দের মতো একটা বৈশাখী গান? আমি যে আজকের যে বিষয়টা
একটু পয়লা বৈশাখ আপনার যে থিমটা সেটাকে জি। একটু কেন্দ্র তো করবোই এক। হুম। আর দ্বিতীয়টা হচ্ছে আমি মিতা তো চলে গেল। জি। তো আমি একটা গান এই গানটি রবীন্দ্রনাথের বিখ্যাত গান। হুম। বলা হয় কান্দময়ূরী দেবী যখন চলে যান তারপর রবীন্দ্রনাথ এই গানটি একসময় লেখেন এবং গানটি অনেকেই চেনেন, গানটার সাথে পরিচয় আছে অনেকের, আমি গাইছি। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, প্রাণের পরে চলে গেল কে, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে, ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসিটা রেখে গেছে রে, মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে, আমি কোথায় যাব কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে, সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের সে প্রাণীর কথা দুলিয়ে গেল ফুলের কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল, ফুলের গন্ধ ফাগুন হয়ে সঙ্গে তার চলে গেল, হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার মুদেলো রে, আমি কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, প্রাণের পরে চলে গেল। আমি শুনতে পাচ্ছি না। চমৎকার গান, অনেক ধন্যবাদ আপনাকে এই গানটি দিয়ে শুরু করবার জন্য। আপনার গানের শুরুটা কিভাবে হয়েছিল ভাইয়া, যদি জানতে চাই আপনার কাছ থেকে? গানের শুরু কিভাবে হয়েছে তো আমার মনে নাই। তাই? মনে নাই, হ্যাঁ, এই কারণে
আপনার গুরুর কথা মনে আছে, কার কাছ থেকে হ্যাঁ, শিখেছিলেন? আমি একটু বলছি, সেই প্রসঙ্গে আসছি, গানের শুরু। কারণ গানের আমার প্রথম গুরু হচ্ছে রেডিও, আকাশবাণী কলকাতা। আচ্ছা। আকাশবাণী হচ্ছে আমার প্রথম গুরু। অর্থাৎ আমরা যখন তখন তো রাতি ৮-১০টার সময়, দুপুর ১টার সময় এই প্রোগ্রামগুলো হতো। আর বাংলাদেশের যে রেডিও, সেখানে সকালবেলা একটা রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান দিয়ে শুরু হতো। এবং বাড়িতে আমাদের গানের ওইভাবে চর্চাটা ছিল না ঠিকই, কিন্তু আমার বাবা, উনি গান গাইতেন, ভালোই গাইতেন গান, এবং উনি যথেষ্ট গানের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আচ্ছা। এটা প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আসি আমি এখন। প্রাতিষ্ঠানিক শিক্ষাটা হচ্ছে যে আমার ছায়ানটে। হ্যাঁ, ছায়ানটে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা, এবং এটা আমার বাবার ছবি এটা। জি। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক শিক্ষা হচ্ছে আমার ছায়ানটে, এবং আমি ছায়ানট থেকে অনেক বছর শিখেছি, এবং কলকাতায় জর্জ দা অর্থাৎ দেবব্রত বিশ্বাসের কাছে আমি কিছুদিন শিখার সৌভাগ্য হয়েছে। তো ছায়ানটের ব্যাপারটা হচ্ছে যে এরকম, যে ওখানে একটা প্রতিষ্ঠান হিসাবে আপনি অনেককে পান। যেমন আমি পেয়েছি শুরুতে আমি জাহিদুর রহিমকে, বাবু ভাই, যার কথা এখন কেউ মনেও করে না। তারপর সঞ্জিদা আপা তো বটেই, সঞ্জিদা খাতুন, ওয়াহিদুল হক তো বটেই, সোহরাব হোসেন নজরুল গীতির। এবং আমি রবীন্দ্রনাথের গান করি, কিন্তু আমাদের সব গানই শিখতে হতো। সৌরভ রায় বলি, অঞ্জলি রায় বলি, তারপরে আহসান মোর্শেদ সাহেব ছিলেন নজরুল গীতির, তারপরে পল্লী গীতিতে ছিলেন আমাদের মুমতাজ আলী খান। তারপরে আমাদের গণসঙ্গীত শিখতে হতো আমাদেরকে। গণসঙ্গীতে শিখিয়েছেন আমাদের শেখ লুৎফর রহমান সাহেব। ওনার মেয়ে আপনাদের লন্ডনেই থাকে, লুসি। জি। হ্যাঁ, লুসি বাবা, লুসি রহমান। জি। হ্যাঁ। তো আরো অনেকের কথা মনে পড়ছে। তো এরাই হচ্ছেন আমাদের গুরু শিক্ষক আর কি। তো আলাদাভাবে মানে ঘরে বসে বা কোথাও গিয়ে শেখা হয়নি, এবং অনেকটা বলতে পারেন রবীন্দ্রনাথের গান যদিও বলা হয়, বা যে কোনো গানই বলা হয় গুরুমুখী বিদ্যা। আচ্ছা, ক্লাসিক্যাল ছিল আমাদের, ভয়ঙ্কর বিষয় ছিল। ওস্তাদ ফুল মোহাম্মদ ছিলেন, আমাদের নারায়ণ বসাক ছিলেন। তো এগুলো হচ্ছে ভয়ঙ্কর বিষয়। আমাদের ক্লাসিক্যালের ক্লাসে আমাদের কেউ বলতেন যে যদি ভুল টুল হলে জানলাতে ফেলে দেবে, এরকম একটা ব্যাপার হতো আর কি। এখন কথা হচ্ছে যে যদিও গান জিনিসটা গুরুমুখী বিদ্যা, কিন্তু একটা পর্যায়ে গিয়ে না কি হয় গানের ব্যাপারে, যে সেলফ ট্রেনিং এটা সবার জন্য কিন্তু প্রযোজ্য। কেউ যদি বলে আমি খালি ওই ওস্তাদের কাছে বা শিক্ষকের কাছে গান শিখেছি, ওটা কিন্তু যথেষ্ট। আমি তো যে কটা গান স্কুলে শিখতে পেরেছি বা গুরুর সামনে বসে শিখেছি, তার চেয়ে বেশি গান আমি জানি, কিন্তু ওগুলো আমার নিজের শেখা। এখন স্বরলিপি আছে, বিভিন্নভাবে শুনে শেখার ব্যাপারটা আছে। আর গানের সাথে পরিচয়ের ব্যাপারটা ছিল সম্পূর্ণভাবে তখনকার দিনে রেডিওর মাধ্যমে আর কি। আচ্ছা, আচ্ছা। রেডিওটাই ছিল। মনে পড়ে আপনার কত বছর বয়সে? অনেক ছোটবেলায় কি নাকি? কি জিনিস? গানের সাথে, রেডিওর সাথে যে আপনার গান শেখা? না, স্কুল জীবনে। স্কুল লাইফে। আচ্ছা। স্কুল লাইফে, হ্যাঁ। এবং এটা তো আমার মনে হয় আমি একা কেন, সবার বেলায় একই কথা প্রযোজ্য হবে। আমরা যেসব শিল্পীদের গান শুনে বড় হয়েছি, তারা তাদের গান এখনো মানুষজন শুনে। জি, অবশ্যই। শুনে কারণটা কি? কারণটা হচ্ছে তারা এমনই কিংবদন্তি, তারা এমনই পরিশীলিত, তারা এমনই অসাধারণ যে তাদের গান আমাদের এখনো শুনতে হয়, এবং ভবিষ্যতে তাদের গান শুনতে হবে। জি, এখনো ভালো লাগে সেই। তো আপনি যখন গান শিখতে শুরু করেন তখন আপনার কি মনে হয়েছিল, মানে ছোটবেলায় আপনার জীবনের এইম কি ছিল যদি বলি? আমার এম ছিল কি? আমার এম ছিল আমি জার্নালিস্ট হব। গান টানের সাথে কোনো সম্পর্ক নেই। সেই জার্নালিস্ট হব, এবং আরেকবার ভাবলাম যে আমি লয়ার হব। এই দুটোই পেশায় আমি ভেবেছিলাম। এটা অবশ্য একটু বড় হয়ে মনে হচ্ছিল যে আমার হওয়া দরকার আছে। একেবারে ছোটবেলায় তো কোনো জ্ঞান গরিমা হয় না, কারোরই হয় না, জানি না হয়ে থাকলে ওইটা কতটুকু কাজে লাগে আমি জানি না। তো কথা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে সেরকমই আমার প্রফেশন হিসেবে আমি সেগুলি নিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো কারণে হয়ে সেই পেশায় আমি যাইনি। আর ডাক্তারি পড়তে পারতাম, ডাক্তার ইঞ্জিনিয়ারও হতে পারতাম, কারণ স্কুলে সেই আমার ছিল, হয়তো বা আমার সেই মানে মেধা তালিকায় ছিলাম, কিন্তু ওই রক্ত দেখতে ভয় লাগতো, তো ডাক্তারিতে যাব না, সেটা তো নির্ঘাত বলা যায়। অঙ্ককে ভয় করতাম বলে ইঞ্জিনিয়ারও হলাম না। ও আচ্ছা।
আচ্ছা, তো আমরা যদি বলি যে রবীন্দ্রনাথের সাথে পহেলা বৈশাখের যোগসূত্রটা কোথায়? রবীন্দ্রনাথের সাথে পয়লা বৈশাখের যোগসূত্র কোথায়? হুম। এসো হে বৈশাখ ছাড়া কোনদিন পয়লা বৈশাখ হয়? না, হয় না। হয়? তো ওই তো। মানে আমি শুনিনি এখন পর্যন্ত। তো শুনেননি। তো এখন আনসার তো ওইটাই। তো কথা হচ্ছে রবীন্দ্রনাথ হচ্ছেন আমাদেরকে অনেক কিছু চিনিয়েছেন। আমাদেরকে ঋতু চিনিয়েছেন। আমাদেরকে ফুলের নাম চিনিয়েছেন। যে কোন ঋতুতে কি ফুল হয়। এই যে শিউলি ফুল বলি আমরা বেলি ফুল বলি, আমরা কাশফুল বলি, যে এই কাশফুলটা দেখা মাত্রই মনে হবে শরৎকাল এসে গেছে। বা শরৎকালের ফুল কি কাশফুল। এগুলো তো রবীন্দ্রনাথেরই পরিচয় আমাদের সাথে ঘটিয়েছেন সেভাবেই। তো রবীন্দ্রনাথ তো আমাদের বড় শিক্ষক, উনি গানের শিক্ষক না, রবীন্দ্রনাথ হচ্ছেন আমাদের পদে পদে বাঙালির জন্য একটা বিশাল শিক্ষক। এবং রবীন্দ্রনাথ হচ্ছেন ওনার যে শিক্ষা ব্যবস্থা সেটাই ছিল যে প্রকৃতির সাথে হব আমার মিলেমিশে শেখা, যেটা কলকাতাতে বা যেটা শান্তিনিকেতনে সবসময় হয়ে আসছে। এখনো যদি বিশ্বভারতী ইউনিভার্সিটি যদি বলি বা পাঠভবন যদি বলি বাচ্চাদের, সেখানে দেখবেন এখন নেচারের সাথে তাদের ইন্টারাকশন। উইদাউট নেচার ইউ ক্যানট লার্ন। এবং আপনাকে চিনতে হবে, আপনাকে ফুল চিনতে হবে, আপনাকে চিনতে হবে এই বৈশাখ চিনতে হবে, আপনাকে বৈশাখের যে রুদ্র রূপটা সেটা রবীন্দ্রনাথই তো আমাদেরকে চিনিয়েছেন। বর্ষার যেই ছলো ছলো ব্যাপারটা, এবং সেই ছলো ছলোটা আঁখি ছলো ছলোর সাথে চলে নৃত্য করেছেন না। এবং সেটা শুধু বর্ষার গান হিসেবে না, একটা প্রেমের গান হতে পারে, বিরহের গান হতে পারে, প্রকৃতির গান হতে পারে, যে কোনো প্রসঙ্গের গানই হোক না কেন, সেইগুলো সেই সম্পর্কটা তো নিয়ে ভাবে আমাদেরকে চিনিয়েছে। বসন্তের সম্পর্কটা, সম্পর্কটা শুধু বসন্ত ঋতু হিসেবে না, বসন্ত হচ্ছে উদাস একটা ভাব, বিরহের ব্যাপার আছে, একটা উচ্ছ্বাসের ব্যাপার আছে একটা, এই জিনিসগুলো তো আমাদেরকে নিয়ে এসেছে। বৈশাখের সম্পর্ক কি, পয়লা বৈশাখের সম্পর্ক কি, এগুলো রবীন্দ্রনাথ ছাড়া তো আমার মনে হয় বাঙালি একেবারেই। কিন্তু এক সময়ের কথা যদি আমরা মনে করি, তখন কিন্তু লোকসঙ্গীতই ছিল মেইন, তাই না? পয়লা বৈশাখ এখনো একটা উৎসব। হ্যাঁ, এখনো তাই। লোকসঙ্গীত আছে, আমাদের নজরুলের গান আছে আমাদের এখানে, সবই চলবে, কেন চলবে না? তো কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ, আপনি প্রশ্ন আমি তো বলছি না যে রবীন্দ্রনাথের গান মানে লোকগানকে বাদ দিয়ে বা নজরুলের গান বাদ দিয়ে বা অতুল প্রসাদ সেনকে বাদ দিয়ে বা ডিএল রায়কে বাদ দিয়ে বা না অবশ্যই সেটা আমি সেখানে কোনো দ্বিমত করছি না। আমি আর কি জিজ্ঞেস করলাম যে একসময় তো আপনিই বললেন যে লোকজ সঙ্গীতটা, হ্যাঁ, বা গ্রামে গঞ্জেই হতো পয়লা বৈশাখটা, সেটারই পরিপ্রেক্ষিতেই বললাম। হ্যাঁ, অফকোর্স। তো আপনি যেহেতু বৈশাখের কথা বললেন, ঋতুর কথা বললেন, তাহলে এখন আমি একটা নাচ শেয়ার করতে চাই সবার সাথে। হ্যাঁ, আমরা নাচটা দেখে নিই ভাইয়া, তারপর আমরা আবার আমাদের গল্পে ফিরে যাব, আমাদের গানে ফিরে যাব।
গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, ভুবন বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে, মরণ বলে আমি তোমার জীবন করি পাই। মেঘ বলেছে খাকি রুত আই, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে আমি তোমার না, মেঘ বলেছে খাকি রুত আই, ঝুলা ঝুলা বলেছে আমাকে চাইয়া, মেঘ বলেছে চাইয়া যাব যাব। তো দর্শক, আমাদের এই নাচটি শেয়ার করেছেন আমাদের সাথে নৃত্যশিল্পী শহীদুল ইসলাম বাবু, এবং এটা তার পরিচালনায় করা, এবং নৃত্য পরিবেশন করলেন শহীদুল ইসলাম বাবু এবং সালমা বেগম মুন্নি। আপনাদের দুজনকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ট্রিও আর্টসের সাথে আজ আপনাদের এই চমৎকার নৃত্যটি পরিবেশন করবার জন্য, শেয়ার করবার জন্য। তো ভাইয়া, আবার আমাদের গল্পে ফিরে যেতে চাই। আমি একটা প্রশ্ন আছে এই প্রসঙ্গে। হ্যাঁ, বলেন। এই নাচটাকে আমাদেরকে দেখালেন আপনি, যে রবীন্দ্রনাথের গানের যে বিকৃতি হচ্ছে, যে চরম বিকৃতি, এবং আমাদের যে রুচির যে একটা দৈন্য দশা, সেটা বোঝানোর জন্য আমি মানে এই প্রশ্ন ওই প্রশ্নটা রুচির দৈন্য দশা কিনা আমি সেটা বলতে পারি না, কারণ আমি তো রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করি না। যারা করেন, যারা নাচ পরিবেশন করেছেন, যারা নাচ পরিবেশন করেছেন তারা আমার সাথে শেয়ার করতে চেয়েছেন নাচটা, যেহেতু আমি রবীন্দ্রনাথের একটি নাচ দেখাতে চেয়েছিলাম রবীন্দ্রনাথের গানের সাথে। তো উনি আমাকে এই নাচটা বলেছেন যে আপনি শেয়ার করতে পারেন, সেজন্য আমি ভাবলাম যে যেহেতু সুন্দর, গানটি খুবই সুন্দর। গানটি সুন্দর না, গানটি সুন্দর না, এই গানটি যে মূল যে গানটি এবং গানের যে ভাবনা, গানের যে ভাবনা, তার সাথে ওটা যে মানে এই যে কলকাতার এই ধরনের গানগুলো যে নষ্ট করছে ওরা যে বিকৃত করছে, এবং তার সাথে ক্লাসিক্যাল জিনিসগুলো অ্যাড করে যেগুলো করছে, এটা রবীন্দ্রনাথের গানের মোটেই জিনিস নয়। আজকে আমি এখানে বসে আপনার প্রোগ্রামে আমি করছি ঠিকই, কিন্তু আমার মনটা অসম্ভব খারাপ, এবং এই গানটির জন্য আমি সত্যি দুঃখিত ভাইয়া, আপনি যদি তিরস্কার করবে এটার জন্য। আচ্ছা আচ্ছা, আমি সত্যি দুঃখিত যদি আমি কোনো মানে জেনে মানে না জেনে কিছু করে থাকি, কারণ আমার ইন্টেনশন সেটা ছিল না। আমি ভাবছিলাম যে দর্শকদের উদ্দেশ্যে একটি নাচ দেখাতে চাচ্ছিলাম। তো যেহেতু আমাদের নৃত্যশিল্পী উনি আমার সাথে শেয়ার করেছেন, গাওয়া গানের সাথে অনেক নাচ আছে, অসংখ্য। জি আছে, সেটা তো অবশ্যই আছে, কিন্তু আমাদের তো আসলে, আমি যেহেতু বাইরে থাকি, আমি তো সেভাবে যখন যেটা ইচ্ছা তখন সেটা করতে পারি না। তো আমার সাথে যাদের যোগাযোগ আছে তারা যেহেতু আমার সাথে শেয়ার করতে চেয়েছেন, তো আমি ভাবলাম যে একটি চমৎকার গান, কেন আমি এটা শেয়ার করি না দর্শকদের উদ্দেশ্যে। তো সেটাই ছিল আমার মূল উদ্দেশ্য। আমি রিয়েলি সরি যদি আমি আপনাকে হার্ট করে থাকি। গানটা চমৎকার, গানটা সেজন্যই আমি চয়েস করেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, যে কোনো শিল্পীকে আপনি জিজ্ঞেস করবেন রবীন্দ্রনাথের গানের, যারা গান করে সবাইকে জিজ্ঞেস করবেন আপনি, যারা ভালো প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, তারা আমার সাথে একমত কিনা। আমি অবশ্যই, হ্যাঁ আমি একমত আপনার সাথে। আচ্ছা, তো এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম ভাইয়া, ছায়ানটের যে প্রথম উৎসব শুরু হয়, আপনার কি মানে, আপনার তো নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা আছে তাই না, রমনার মঠমূলে গান করার বা গান দেখতে যাওয়ার আপনার অন্যান্য সাথীদের সাথে, এরকম কোনো এক্সপিরিয়েন্স কি আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে চান? না, এমন কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করার কিছু নাই আমাদের। যে আমি ছায়ানটে যখন ভর্তি হই,
তারপরে প্রতি বছর যে অনুষ্ঠানগুলো হয় রমনা বটমূলে, এবং সেই অনুষ্ঠানগুলো অনেকগুলো অনুষ্ঠানই আমার করার সৌভাগ্য হয়েছে ছায়ানটের আচ্ছা, ছাত্র হিসাবে। জি। তো সেখানের কোনো একটি গান কি আমাদের সাথে? আমার তো মনে নেই, সেটা 70 আচ্ছা দশকের কথা, এখন মনে থাকার কথা না। আচ্ছা, কিন্তু না মানে সাধারণত ছায়ানটে যে গানগুলো হয় পয়লা বৈশাখে সেগুলো তো সব কমন গানই হয়, তাই না? না, মোটেও না। বৈশাখের ছায়ানট উপরে। গান করে, খালি আচ্ছা ছোট্ট আনকমন গান করে। এই অনুষ্ঠান আচ্ছা যারা দেখছে, সেখানে অনেকে ছায়ানটের ছাত্র থাকলে তারা বলবে খুবই আনকমন গান করে ছায়ানট। আচ্ছা, কিন্তু ধরেন বৈশাখের উপর যে গানগুলো হয় যেমন নব আনন্দে জাগো, তারপরে আপনার এসো হে বৈশাখ, তারপরে ওরা অকারণে চঞ্চল, হ্যাঁ, এই ধরনের গানগুলো যেগুলো তো সবসময় অকারণে আজকের দিনে চঞ্চলটা, গান, অকারণে চঞ্চলটা ইয়ে না, বৈশাখের গান না, এটা বসন্তের গান। বৈশাখের না বসন্তের, যাই হোক ঋতুভিত্তিক গান, হ্যাঁ। যখন আমি দেশে ছিলাম তখন আমি শুনেছি আর কি ছায়ানটে, ছায়ানটের মানে ওদের কণ্ঠে শুনেছি রমনা বটমূলে। তো ঠিক আছে, তাহলে আপনি কি আমাদের সাথে অন্য কোনো একটি গান শেয়ার করতে চান বৈশাখের উপর? না, গান তো গাওয়া যায়। আপনার প্রশ্ন কিছু ছিল, করুন, আপনি প্রশ্নগুলি শেষ করি, আমরা কথা বলি কিছু। আচ্ছা ঠিক আছে, এখন আমি প্রশ্ন করতে আপনাকে ভয় পাচ্ছি, কারণ আপনি বললেন যে আমি আবার আপনাকে প্রশ্নের ইয়েতে দাঁড় করাই কিনা কাঠ গড়াই, সেজন্য আমি আবার প্রশ্ন করতে ভয় পাচ্ছি। তো পয়লা বৈশাখের সাথে সাথে যে পান্তা ও ইলিশের সম্পর্কটা ছিল সেটা নিয়ে কি বলবেন? পান্তা ইলিশের সাথে পয়লা বৈশাখের কোনো সম্পর্কই নেই। আচ্ছা, কারণ কিন্তু আমরা তো পয়লা বৈশাখ বলতেই মনে করি যে পান্তা ইলিশ খাওয়া, তাই না? কে মনে করে, অনেকেই মনে করে, কিন্তু অনেকে এটা মনে করে, হ্যাঁ। আপনি তো জানেন পান্তা ইলিশের ব্যাপারটা আমাদের সরকারও ব্যান করে দিয়েছেন, আমাদের প্রাইম ও মিনিস্টার নিজেও আচ্ছা, এটা আমি জানি না আসলে। আপনি জানেন না। পান্তা ইলিশের ব্যাপারটা কিন্তু এটা একটা ভয়ঙ্কর বিষয়। ভয়ঙ্কর কেন? এটা সেই আমরা যদি আগের যুগে চলে যাই, সময় চলে যাই, আমাদের জি। দেশের কৃষকরা ছিল দীনহীন কৃষক। আমাদের জীর্ণ শীর্ণ দীনহীন গরিব কৃষক। হুম, তাদের সেই ইলিশ মাছ কিনে খাবার সুযোগ হতো না। সামর্থ্য ছিল না। ২ নম্বর ছিল যে বৈশাখ মাসে কখনো ইলিশ মাছ হয় না। এখন হুম, যেটা হয় সেটা ঝাটকা। ইলিশ হুম, মাছ হয় আষাঢ় শ্রাবণে, হুম, এবং তারা একটু পয়সা জমিয়ে বাড়িতে জামাই আসবে, বউ আসবে, কেউ আসবে, তাদের জন্য পয়সা জমিয়ে হয়তো ওই সময়টায় একটু হুম, ইলিশ মাছের আয়োজন করতো। এই সময়টা যেটা হতো সেটা হচ্ছে গরিব মানুষ তো, ফ্রিজ ছিল না। ফ্রিজ হুম, না থাকলে একটা পান্তা ভাত খেত। মানে পানিটা, জলটা ভাতের মধ্যে দিয়ে সকালবেলায় ওটার সাথে হুম, লঙ্কা, পেঁয়াজ, তারপরে ধরুন একটু শুটকি মাছ, হ্যাঁ? এইগুলো দিয়ে অ্যা মানে একেবারে মানে বিষয়টা ওদের খাওয়া-দাওয়া চলতো। হুম, তো এটা পান্তার সাথে কোনো সম্পর্কই নাই। আ সম্পর্কটা ছিল আমাদের পান্তা ভাতের সাথে, অবশ্যই। পান্তা ভাতের সাথে যা যায় সেগুলি যেত, এবং হুম, আরেকটা জিনিস হতো সেখানে, হয়তোবা কই মাছ, এরকম কিছু, হুম, কিছু জিনিস, মাছ হয়তো ব্যবস্থাটা ছিল। কিন্তু একেবারেই পান্তার সাথে ইলিশের সম্পর্কটা ছিল না। এখন শহরে বুঝতেই পারছেন অনেক কিছুই তো হয়। আর মডার্ন যুগে কমার্শিয়ালাইজেশন এর হুম, যুগে হুম, হয়। যেমন ডায়মন্ডের দোকানে হুম, ৩০% আপনার ইয়ে দিয়ে, কি বলে এটাকে? ডিসকাউন্ট দিয়ে পয়লা আমাদের। বৈশাখে আপনাকে গয়না অফার করে। তো এটা তো ছিল না। আমাদের এটা চিরায়ত বাঙালির ঐতিহ্য নয়। তা ঠিক, হ্যাঁ। তা আপনার ছেলেবেলা কোথায় কেটেছে ভাইয়া? ছেলেবেলা আমি ঢাকায়? ঢাকাতে কেটেছে। আচ্ছা। বৈশাখী মেলা তো বৈশাখকে আরো বেশি বৈশাখী মেলা বৈশাখকে আরো বেশি উৎসব মুখর করে তোলে, তাই না? তো এ সম্পর্কে আপনি কি বলবেন? বৈশাখী মেলা? মেলা? জি, জি, মেলা তো একটা অংশ। ওই যে বললাম না ১ম এ যে আমাদের গ্রামে গঞ্জে যে জিনিসটা ছিল, হুম, তারপরে ছিল আপনার জারি গান, সারি গান, তারপরে হুম, ছিল যেটাকে কি বলে? আমাদের যে যাত্রা, এটা কিন্তু মেলার একটা অংশ ছিল। হুম, তারপরে ওই মেলা থেকে আবার ঘুড়ি উড়ানো, আচ্ছা। কুস্তি, জি, 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 আপনি মেনশন তারপরে করেছেন, হ্যাঁ। হ্যাঁ, তারপরে আপনার নৌকাবাইজ। তো জি, মেলাটা হয় কি, তখন আমাদের গ্রামের কৃষকরা বা গ্রামের যারা বিভিন্ন কাজ করে, কুমার-কামাররা তাদের হুম, ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্র এনে বিক্রি করে। তো এখনো সেটা হয়। তো এবং হুম, সেটা তো মেলা একটা আমাদের বাঙালি উৎসবের একটি অংশ। হুম, তা ঠিক, হ্যাঁ, হ্যাঁ, সত্যি। আচ্ছা, আপনি তো অনেক বছর ধরে রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন। তো আপনি যে দুটো প্রামাণ্যচিত্র বা ডকুমেন্টারি বানিয়েছেন, বাংলাদেশের রবীন্দ্রনাথ এবং টাইমলেস গীতাঞ্জলি, তো এই দুটো কিসের দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনি বানিয়েছেন? আচ্ছা, ভালো প্রশ্ন। আসলে হয় কি,
একটা বইয়ে যা লেখা হয়, পুস্তকে, হুম সেটা কজন মানুষ পড়ে বলেন? হুম আর আপনি যদি একটা ভিজুয়াল এফেক্ট দেন কোথাও, জি ভিজুয়াল কানেকশনটা কিন্তু মারাত্মক কানেকশন, খুব ভালো কানেকশন হয়। হুম তো আমি ওই প্রথমে কথা হচ্ছে টাইমলেস গীতাঞ্জলিটা আগে, যেটা বাংলাদেশের রবীন্দ্রনাথ, জি এটা এরকম কাজ হয়েছে বলে আমার জানা ছিল না। তো আচ্ছা আমি ভেবেছিলাম যে এরকম একটা কাজ হোক বাংলাদেশে। তো রবীন্দ্রনাথ না আসতেন বাংলাদেশে, হুম রবীন্দ্রনাথ হয়ে হয়তো উঠতেন না। উনি কি হতেন সেটা হচ্ছে, উনি কলকাতার একজন আরবান এলিট পোয়েট হিসেবে থাকতেন। তার নাম আজকে আপনি উচ্চারণ করতাম না। হুম এখন যেটা হয়েছে, ওই সময় রবীন্দ্রনাথের যেটা বলছি যে রবীন্দ্রনাথের যে বাংলাদেশ অর্থাৎ শিলাইদহে ওনার যে সময়টা, এমনকি গীতাঞ্জলি সৃষ্টি, জি শিলাইদহ বলি, শাহজাদপুর বলি, প্রতিসর বলি, যেখানে তার আপনার এই যে আমাদের যে কোঅপারেটিভ, হ্যাঁ, আমাদের যে মাইক্রো ক্রেডিট, মাইক্রো ফাইন্যান্সের বিষয়, হুম এই যেগুলো ক্ষুদ্র ঋণ, এগুলো কৃষি, ওদের যে মিউজিয়ামটা আছে সেখানে দেখবেন তার ছেলে রথিন, তাকে ইলিনয় ইউনিভার্সিটিতে পাঠানো হয়। তারপরে যে উনি এখানে যে মেকানাইজ কিছু কাল্টিভেশনের জন্য ট্রাক্টর নিয়ে আসেন, তার পার্টস গুলো আছে। তো কথা হচ্ছে রবীন্দ্রনাথে আমি ভাবলাম যে এটাকে একটা ডকুমেন্টারিতে আমরা এটা প্রবেশ করাই এবং তাতে করে দেখবে। এই হচ্ছে একটা লার্নিং অবজেক্ট। আমি আচ্ছা সবচেয়ে বেশি যেটা আমি যার কাছে কৃতজ্ঞ, আমি শুনেছি উনি খুব অসুস্থ এখন। আমি এটাও শুনেছি উনি পড়ে গেছিলেন, ওনার বয়স এখন 93-94 হবে। ও আচ্ছা আহমেদ রফিকের কথা বলছি। ওনার তো বাংলাদেশের রবীন্দ্রনাথের উপরে গবেষণার ওনার শেষ নাই, অন্ত নাই। তো এই আহমেদ রফিক সাহেব, উনি ছিলেন আমার মূল বক্তা আমার এই ডকুমেন্টারি, এবং অনেকেই তো কাজ করেছেন আমার সাথে, কিন্তু উনি ছিলেন মূল বক্তা এবং আচ্ছা। মূল ওনার ওনার কি বলবো রিসার্চের যে রেজাল্টস গুলো, ওনার ওই পুস্তক থেকে আমি সংগ্রহ করেছি। আর টাইমলেস গীতাঞ্জলিটা একটা মজার ঘটনা আছে, সেটা আমি কি বলেছি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে গীতাঞ্জলি কাহিনীটা, ইটস ইন ইংলিশ। ওটা দেখিয়েছে, বিভিন্ন জায়গায় দেখিয়েছে। এটা নিয়ে আপনার উইলিয়াম র্যাডিচের সাথে আমার কথাও হয়েছে একটা বিষয়, তো লন্ডন ইউনিভার্সিটি। তো কথা হচ্ছে যে এটার যে ঘটনাটা, সেটা হচ্ছে যে একজন স্টুডেন্টের সাথে আমার দেখা, এক মহিলা, ঢাকা এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে বোধহয় পড়ায়। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় পড়েন, কি করছেন? বলে যে আমি লিটারেচারের ছাত্রী, ইংরেজি লিটারেচারের ছাত্রী অমুক ইউনিভার্সিটিতে। আমি বললাম আপনি গীতাঞ্জলি পড়েছেন? উনি বলেন যে আমি ইংলিশ লিটারেচারের ছাত্রী। আমি বললাম দিস ইজ অল মোর রিজন ইউ শুড রিড গীতাঞ্জলি। গীতাঞ্জলি নোবেল পুরস্কারটা ইংরেজি অনুবাদের জন্যই, অনুবাদ থাকতে পারে, এবং ব্লেন্ডিং ইস্ট অ্যান্ড ওয়েস্ট, এবং একটা নতুন দিগন্ত ওয়েস্টার্ন লিটারেচারে সূচনা করার জন্যই এটা দেয়া হয়েছিল। তখন আমি ভাবলাম যে একটা কিছু করতে হবে যেটা লিপিবদ্ধ থাকে, যেটা লিপিবদ্ধতা না, যেটা ডকুমেন্ট থাকে, ভিজুয়াল একটা এফেক্ট থাকে, এবং সেটা লার্নিং অবজেক্ট হিসেবে এটা কাজ করবে। আচ্ছা, আমি আপনার দেখেছি, দুটোই দেখেছি, কিন্তু বাংলাদেশি রবীন্দ্রনাথটা দেখেছি। এবং আমি মনে করি যে দর্শকরা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখা উচিত। এত চমৎকার দুটো ডকুমেন্টারি, মানে দেখলে পরে আপনার রবীন্দ্রনাথের পুরো লাইফটা, তার জীবন দশায় কি হয়েছে, তারপরে কিভাবে উনি স্টেজ বাই স্টেজ কিভাবে উনি কোনটা করেছেন, সমস্ত কিছু ওখানে লিপিবদ্ধ আছে। তো আমি সেখান থেকে একটু অংশ দর্শকদের সাথে শেয়ার করতে চাই। আমাদের বাংলাদেশের রবীন্দ্রনাথ থেকে, এটাতে মিতাও গান করেছে। জি জি, বাংলাদেশের রবীন্দ্রনাথ থেকে আমি একটু দেখাই। 1890 সালের আগস্ট মাসে রবীন্দ্রনাথ দ্বিতীয়বার বিলেত যাত্রা করেন। বিলেত থেকে ফিরে এসে 1890 সালের ডিসেম্বরে স্থায়ীভাবে জমিদারির দায়িত্ব নিয়ে প্রতিসরে আসেন। দেবেন্দ্রনাথ ঠাকুর এক এক জমিদারির দায়িত্ব অর্পণ করেন তার পুত্র এবং জামাতাদের হাতে, কিন্তু তিনি এদের কাজে সন্তুষ্ট হতে পারেননি। সবশেষে 1896 সালের 8ই আগস্ট পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে বিরাট এজমালি সম্পত্তি একক পরিচালনার ভার কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রদান করেন। সে সময় রবীন্দ্রনাথকে একটি চিঠিতে তিনি লিখেছিলেন, এই ক্ষণে তুমি জমিদারির কার্য পর্যবেক্ষণ করিবার জন্য
প্রস্তুত হও। প্রতি সপ্তাহে আমাকে রিপোর্ট দিলে উপযুক্ত মতে তোমাকে আমি উপদেশ দিব এবং তোমার কার্যে তৎপরতা বিচক্ষণতায় আমার প্রতীতি হইলে আমি তোমাকে মফস্বলে থাকিয়া কার্য করিবার ভার অর্পণ করিব। রবীন্দ্রনাথ শিলাইদহ, শাহজাদপুর ও পতিশরের একক পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। 20 জানুয়ারি 1890 শাহজাদপুরের স্থানীয় হাই স্কুলে সুনীতি সঞ্চারিণী নামে একটি সভা হয়। রবীন্দ্রনাথ পরিদর্শন খাতায় লেখেন, visited the school for the first time, went round all the classes. I did not try to frighten the boys out of their wits by cursory examination, which I fear they have often enough. I have every reason to believe that the headmaster is doing his duty conscientiously, and I dare say the school is as good as any other of its kind. রবীন্দ্রনাথ জমিদার হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তিনি কবি সাহিত্যিক, আবার জমিদারও বটে, তাই বলে আত্মভোলা নন। এতদিনের সকল গদ বাঁধা নিয়মকানুন একেবারে উল্টে দিলেন। তার সময় জমিদারির আয় বেড়ে গেল, অথচ প্রজারা মহা খুশি। ঠাকুর পরিবারের যতগুলো আয়ের উৎস, তার মধ্যে শাহজাদপুরের রাজস্ব আয় অনেক বেশি। আমি রবি ঠাকুর দেখেছি, তো বললো যে বই ভাসিয়ে দিল কেন? বললো যে প্রজারা আসছে, সেই প্রজারা বিরক্ত হচ্ছেন আপনি। আমি বিরক্ত হচ্ছি, উনিরা কাদা পানি ভাইয়া আমাকে সাক্ষাৎ করে আসছে, আমি ইয়ে হচ্ছি, তা হচ্ছিল তো। বলি আবার ফিরে দিল, তখন বৌজা আবার ফিরিয়ে দিল। যখন বৌজা ফিরিয়ে দিল তখন লোক উৎপাল লাগলো, একদম 2 সরকার সিঁড়ি দিয়ে দাও, এটা এক সিঁড়ি দাও, ওইটা এক সিঁড়ি দাও, 2-5 সিঁড়ি দিল দিয়ে তখন লোক উৎপাল এলো। এই করতে 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 বেলা 4টা-5টার সময় এত বড় একটা ঠিকই হয়ে গেল টাকার। তখন টাকা আসলো বিবি কল সাহেব, তখন ইয়ে ছিল না, লোড ছিল না। বললো যে কবে, বললো যে টাকা কি করবে, গরিবকে বিতরণ করে দেয়। নাগরিক কবি রবীন্দ্রনাথের গ্রাম বাংলার জীবন ও জনপদ সম্পর্কে সঠিক। তো এই ছিল আমি যতটুকু সংগ্রহ করতে পেরেছি আজকে দেখাবার জন্য চমৎকার একটি ডকুমেন্টারি। তো ভাইয়া, আমি যদি বলি যে এটা কোথায় কোথায় করতে গিয়েছিলেন আপনারা যখন মানে ডকুমেন্টারিটা করেছিলেন, স্পেশালি যখন এই যে ভদ্রলোকের ইন্টারভিউটা নিলেন? জি, আপনি যে অংশটা দেখালেন সেটা ছিল জি। প্রতিশোধ, কিন্তু খুব আচ্ছা। ইন্টারেস্টিং ইন্টারভিউ গুলো আছে আপনার শাহজাদপুর এবং শিলাইদহ, যেটা রবীন্দ্রনাথের মূল জায়গায়। খুব ভালো ভালো ইন্টারভিউ আছে ওখানে, হুম, এবং ওখানে তাছাড়াও গান তো আছে, অনেক অনেক গানই আছে এটাতে। হুম, আমরা অনেক সময় নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়েছিল। তো শাহজাদপুর তো বটেই, শিলাইদহ তো বটেই, এবং আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই সময়ের কোনো ইন্টারেস্টিং কোনো ঘটনা আছে যেটা শেয়ার করতে পারেন আমাদের সাথে, দর্শকদের সাথে? হ্যাঁ, আমরা এই কাজটা করতে তো এটা সহজ কাজ না। হুম, সে যে অনেক পারমিশনের ব্যাপার ছিল, আমরা ডাক বাংলোতে ছিলাম, আমরা হোটেলে ছিলাম, হেঁটেছি অনেক, তখন তো গাড়ি ঘোড়ার অবস্থাটা অত ভালো ছিল না। আমরা গেছি, সেইখানে গিয়ে মানুষ খুঁজে বের করতে হয়েছে কার সাথে কথা বলা যাবে বা যাবে না। এমনি তো ঢাকাতে আমরা ইন্টারভিউ অনেকে করছি, সেলিনা হোসেনের ইন্টারভিউ আছে এখানে, এটাতে আপনি দেখাতে পারেন নাই। আহমেদ রফিক সাহেবের ইন্টারভিউ আছে, সেটা দেখাতে পারেন। আনিসুজ্জামান স্যারের ইন্টারভিউ গুলো আছে এখানে, ইন্টারভিউ আছে অনেকেরই। আর গ্রামে গিয়ে আমরা কৃষকের ইন্টারভিউ নিয়েছি, আমরা আরো অনেক। তারপরে ধরুন যারা এখন শিলাইদহ বা শাহজাদপুরে যারা বাস করছেন এবং যারা ওনার যে কুটি বাড়িগুলো সেগুলো দেখাশোনা করেন, তাদের ইন্টারভিউ নিয়েছি আমরা। মানুষ আছেন তাদের ইন্টারভিউ নিয়েছি আমরা। মিউজিয়ামের যারা কাজ করছেন তাদের ইন্টারভিউ নিয়েছি।
ওখানকার শিল্পীদের সাথে কথা হয়েছে আমাদের, জি জি যার কাজটা এত সহজ ছিল আবার ছিল না। হুম। কতদিন ছিল, মানে কতদিনের প্রজেক্ট ছিল এটা আপনার? এটা আমার মনে হয় কত মাস 3-এর মতো, মাস 4-এর মতো প্রজেক্ট ছিল। আচ্ছা আচ্ছা। এটা ছিল ঘন্টাখানেকের, 1 ঘন্টার একটা হুম, ডকুমেন্টারি। 1 ঘন্টা করতে লাগে তো আমাদের অনেক সময় লাগে। হুম। আচ্ছা, তো ভাইয়া এখন কি আমরা একটা গান শুনতে পারি আপনার কণ্ঠে? আপনি যদি বলেন হ্যাঁ করব। জি প্লিজ একটা গান করেন আমাদের জন্য। এই গানটা ওই যে কথা প্রসঙ্গে, এটা কুষ্টিয়া সেলাই দহে লেখা, তো আপনার সাথে মিলল এটা। এবং এই গানটি এই বাংলাদেশি রবীন্দ্রনাথের মধ্যেও আছে। আচ্ছা। সব অনেক ঋতুর বর্ণনা আছে, বা আমি আমার এই পথ চাওয়াতেই আনন্দ। হুম। এখানে রবীন্দ্রনাথ এই গানটি সেলাই দহে লিখেছিলেন এবং গীতাঞ্জলির 40 নম্বর গান এটি। আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতে আনন্দ। কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। সারাদিন তাকিয়ে বেড়ে দুয়ারে রবু একা, সুখ হঠাৎ এলে তখনই পাবো দেখা। সারাদিন তাকিয়ে বেড়ে দুয়ারে রবু একা, সুখ হঠাৎ এলে তখনই পাবো দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ, আমার পথ চাওয়াতে আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার পথ চাওয়াতে আনন্দ। বাহ, চমৎকার, খুব ভালো লাগলো। Gitanjali, or Song Offerings, is a collection of poems Rabindranath Tagore, anglicized as Tagore, wrote to express devotion to the Creator. The word Gitanjali comes from Geet, meaning song, and Anjali, meaning offering, and thus together means an offering of songs. Tagore was the first non-European to be awarded Nobel Prize in Literature in 1913. In the citation, the Nobel Committee wrote, "The Nobel Prize in Literature 1913 was awarded to Rabindranath Tagore because of his profoundly sensitive, fresh and beautiful verse, by which, with consummate skill, he has made his poetic thought, expressed in his own English words, a part of the literature of the West."
Gitanjali was originally written in Bengali and then translated into English by the poet himself, who, in his own words, never had the full benefit of a regular education. Rabindranath Tagore was a Bengali artist who wrote novels, short stories, poems, plays, essays, composed music, and took up paintings. Tagore was brought up in a cultural home environment of poetry, music, and classical art. The Jorashanko Thakurbari in Jorashanko, north of Kolkata, West Bengal, India, is the ancestral home of the Tagore family. The Rabindra Bharati University campus is located in Jorashanko. It is where the poet was born in 1861, spent most of his childhood, and died on 7 August 1941. In Gitanjali, Tagore distinguishes between the creator and his creation. He presented the human character as a lowly being, dressed in rags, full of debts and failures, waiting for the Lord to pass by her house. The praise for the beauty of nature features prominently in his songs. আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। এখানে আমাদের কয়েকটা কমেন্ট আছে। সুনিতা চৌধুরী, ভালো লাগছে অনুষ্ঠান ছড়া, খুবই সুন্দর ডকুমেন্টারি, অবশ্যই দেখবো সবাই মিলে। ডালিয়া আপার গলা শুনে খুব ভালো লাগলো। আফরোজা হাসান শিল্পী, দেখছি খুব ভালো লাগছে। মাহবুবা বেগম, ঝড়াপা আপনার পেজে গিয়ে খোঁজ নিলাম, অবশেষে প্রিয় শিল্পী চঞ্চল ভাইয়া পেলাম, শুনছি খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, সাথেই থাকুন প্লিজ। তো ভাইয়া, আপনি তো অনুবাদও করেছেন, পাশাপাশি মানে গান গান গাওয়ার পাশাপাশি, গবেষণার পাশাপাশি অনুবাদও করেছেন। তো রবীন্দ্রনাথের লেখা যখন আপনি অনুবাদ করেন, ওনার তো লেখায় অনেক আনইউজুয়াল শব্দ থাকে, তাই না বাংলায়? যেমন কিছু শব্দ, অভিধান, তারপরে অভিসার, বাতায়ন, এগুলোকে আপনি কিভাবে ইংরেজিতে অনুবাদ করেন এই শব্দগুলোকে? কতটুকু মিনিংফুল হয়? আসলে আমার কি আমি তো এই কাজে খুব পারদর্শী নই, আমার শিক্ষা জ্ঞান খুবই ক্ষুদ্র, কিন্তু আমি
আসিব ফিরে। ধান সিঁড়ি তীর তীরে এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা, জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় আবার আসিব ফিরে। হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলে ডালে ডালে। হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবা। রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে। আবার আসিব ফিরে।